আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, পদার্থবিজ্ঞানের একেবারে কোর একটা বিষয়কে যদি আমরা একদম লজিক্যালি ধাপে ধাপে বুঝতে চাই তাহলে কেমন হয়? আজকের আয়োজনে আমরা মূলত সবগুলো টপিক ভালো করে ডিটেলসে সাজিয়ে আলোচনা করব। আর এই পুরো জার্নিতে আমরা অনুসরণ করব মাত্র 1 জুল শক্তির অবিশ্বাস্য এক যাত্রাকে। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি এবং দেখি একদম বিমূর্ত তাত্ত্বিক বল থেকে শুরু করে আমাদের চারপাশের বাস্তব জগতের ইঞ্জিনে শক্তির স্থানান্তর আসলে কিভাবে ঘটে। এই পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝার জন্য আমাদের আজকের রোডম্যাপটা একটু বলে দিচ্ছি। আমরা ধাপে ধাপে কভার করব কাজের ধারণা, বলের প্রকারভেদ, শক্তি ও কাজ শক্তি উপপাদ্য, শক্তির সংরক্ষণশীলতা এবং সবশেষে ক্ষমতা ও পাম্পের কনসেপ্ট। তো চলুন আমাদের প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক, কাজের ধারণা এবং এর গাণিতিক হিসাব। দেখুন, সাধারণ কথায় অনেক পরিশ্রম করাকেই আমরা কাজ বলি, তাই না? কিন্তু পদার্থবিজ্ঞানে কাজ মানে মোটেও তা নয়। এটি আসলে খুব কড়াকড়ি একটা গাণিতিক হিসাব। কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হলো এবং তার ফলে বস্তুটি কতটুকু সরল, এই দুই ভেক্টরের ডট গুণফলই হলো কাজ। সোজা কথায়, যেদিকে বল দেওয়া হচ্ছে ঠিক সেই অভিমুখে বস্তুটি আদৌ নড়ল কিনা সেটাই আসল। সূত্রটা একদম সিম্পল, W সমান Fs cos থিটা। এখানে থিটা মানে হলো বল আর সরণের মাঝখানের অ্যাঙ্গেল বা কোণ। এখন এই থিটা বা অ্যাঙ্গেল কিভাবে পুরো গেমটা চেঞ্জ করে দেয় সেটা সত্যিই দারুণ। বল প্রয়োগের ফলে সরণ যদি বলের দিকেই হয় তবে কাজ পজিটিভ বা ধনাত্মক, যেমন ধরুন একটা রোলার ঠেলা হচ্ছে। কিন্তু সরণ যদি উল্টো দিকে হয় তখন সেটা হয়ে যায় নেগেটিভ কাজ, যেমন খুব স্পিডে আসা একটা ক্রিকেট বল ক্যাচ ধরা। আর সবচেয়ে মজার ব্যাপার কোনটা জানেন? 0 বা শূন্য কাজ। যদি 90 ডিগ্রি কোণে বা একদম লম্ব বরাবর বল প্রয়োগ করা হয়, বিজ্ঞান বলবে আক্ষরিক অর্থে কোনো কাজই হয়নি। মানে একটা ভারী ব্যাগ হাতে নিয়ে সোজা সমতলে হেঁটে যাওয়াটা ফিজিক্সের ভাষায় জিরো ওয়ার্ক। এবার আমরা যাব দ্বিতীয় সেকশনে, যেখানে আমরা জানব বলের প্রকারভেদ নিয়ে। মহাবিশ্বের বলগুলো কিন্তু আলাদা আলাদা নিয়ম মেনে চলে। এই দুই ধরনের বলের পার্থক্যটা বোঝা একেবারেই ক্রুশিয়াল। একদিকে আছে সংরক্ষণশীল বল, যেমন অভিকর্ষজ বল বা স্প্রিং বল। এদেরকে একটা পারফেক্ট ব্যাংকের সাথে তুলনা করা যায়, যারা এনার্জি বা শক্তিটা সযত্নে জমা রাখে। এদের ক্ষেত্রে কাজ পথের উপর মোটেই নির্ভর করে না, আর একটা পূর্ণ চক্রে ঘুরে আসলে মোট কাজ একদম শূন্য হয়। কিন্তু অন্যদিকে আছে অসংরক্ষণশীল বল, যেমন ধরুন ঘর্ষণ বা বাতাসের বাধা। এরা কিন্তু আক্ষরিক অর্থেই শক্তি চুরি করে। এরা পথের উপর নির্ভর করে এবং ক্রমাগত সিস্টেম থেকে শক্তি শুষে নিয়ে পরিবেশে তাপ বা শব্দ হিসেবে হারিয়ে ফেলে। চলুন এবার তৃতীয় সেকশনে পা রাখা যাক, শক্তি এবং সেই বিখ্যাত কাজ শক্তি উপপাদ্য। আমরা যে এতক্ষণ কাজের কথা বললাম, এই কাজ করেই কিন্তু কোনো বস্তুর ভেতরে শক্তি ঢোকাতে হয়। আর এই শক্তি নিজেকে নানা রূপে প্রকাশ করে। যেমন একটা ছুটন্ত ব্লকের স্পিডটাই হলো তার গতিশক্তি। আবার অভিকর্ষের বিপরীতে একটা বস্তুকে ওপরে তুললে স্রেফ ওই পজিশনের কারণে তার মধ্যে জমা হয় বিভব শক্তি। ঠিক একইভাবে একটা স্প্রিংকে টেনে লম্বা করলে বা চাপ দিলে যে টানটান অবস্থা তৈরি হয়, সেখানেও কিন্তু স্প্রিং বিভব শক্তি সঞ্চিত থাকে। তো এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি? পয়েন্টটা হলো এই কাজ শক্তি উপপাদ্য। এটাকে একটা মাস্টার ব্রিজ বলা যায়, যা একটা বস্তুর উপর প্রয়োগ করা মোট বল আর তার গতির পরিবর্তনের মধ্যে সরাসরি কানেকশন তৈরি করে দেয়। মানে হলো, একটা সিস্টেমে ঠিক যে পরিমাণ নিট কাজ করা হবে, বস্তুটির গতিশক্তিতে ঠিক সেই পরিমাণ পরিবর্তনই ঘটবে। একদম সলিড হিসাব। আচ্ছা, থিওরি তো অনেক হলো, তাই না? এই কাজ শক্তি উপপাদ্য বাস্তবে কিভাবে কাজ করে সেটা টেস্ট করার জন্য চলুন ক্লাসিক একটা উদাহরণ দেখা যাক। ধরুন 5 কেজি ভরের একটা বস্তু 10 মিটার ওপর থেকে একটা পেরেকের ওপর পড়ল, আর পেরেকটাকে মাটির 10 সেন্টিমিটার গভীরে ঢুকিয়ে দিল। এখন প্রশ্ন হলো, মাটি উল্টো কতটা গড় প্রতিরোধকারী বল দিল? এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। সমীকরণ অনুযায়ী বস্তুটির নিচে পড়ার সময় এবং মাটি ভেদ করার সময় যে মোট বিভব শক্তি হারায়, তা মাটির ওই প্রতিরোধকারী বলের বিরুদ্ধে করা কাজের একদম সমান। আর এই হিসাবটা কষলেই দেখা যায় মাটির প্রতিরোধকারী বলটা হচ্ছে 4949 নিউটন।
একবার ভাবুন তো, মাত্র 5 কেজি ভরের একটা বস্তু উঁচু থেকে পড়লে সেটা কতটা বিশাল একটা অদৃশ্য বল তৈরি করতে পারে। এই চমৎকার হিসাবের পর আমরা চলে আসলাম সেকশন 4-এ, মহাবিশ্বের এক অলঙ্ঘনীয় নিয়ম, যান্ত্রিক শক্তির নিত্যতা। এই নিয়মটা খুব ইন্টারেস্টিং। যদি ঘর্ষণ বা বাতাসের বাধার মতো ওই শক্তি চোর অসংরক্ষণশীল বলগুলো না থাকে, তাহলে শক্তি কিন্তু কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না। এটা কেবল একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, মানে গতিশক্তি থেকে বিভব শক্তিতে জায়গা অদলবদল করে। একটা বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেমে এই দুই শক্তির যোগফল সবসময় একেবারে কনস্ট্যান্ট বা ধ্রুব থাকে। ব্যাপারটা ভিজুয়ালাইজ করার জন্য একটা পার্কে স্লাইড দিয়ে নিচে নামতে থাকা শিশুর কথা চিন্তা করা যাক। যখন সে একদম ওপরে বসে আছে, তখন তার পুরোটাই বিভব শক্তি, গতি একদম জিরো। এরপর যখনই নিচে নামতে শুরু করে, বিভব শক্তি কমতে থাকে আর স্পিড বা গতিশক্তি বাড়তে থাকে। মাঝামাঝি পথে এই দুই শক্তি একেবারে সমান সমান হয়ে যায়। আর ঠিক যখন স্লাইডের একদম নিচে পৌঁছায়, তখন বিভব শক্তি হয়ে যায় শূন্য আর গতিশক্তি হয়ে ওঠে সর্বোচ্চ। একেবারে পারফেক্ট একটা এনার্জি ট্রান্সফার। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ সেকশনে, ক্ষমতা, কর্মদক্ষতা এবং পাম্পের বাস্তব প্রয়োগ। এতক্ষণ তো কাজ আর শক্তির কথা হলো, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে প্রশ্ন হলো কাজটা কত জলদি করা যাচ্ছে। এই শক্তি স্থানান্তরের হারটাই হলো ক্ষমতা বা পাওয়ার। এজন্যই ইঞ্জিন কিনতে গেলে আমরা হর্স পাওয়ার শব্দটা শুনি, আর এর সাথেই আসে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সির কনসেপ্ট। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ঘর্ষণ নামক অপচয়ী বলটা সবসময়ই ইঞ্জিন থেকে শক্তির একটা অংশ ট্যাক্স হিসেবে কেটে নেয়। 100 একক শক্তি ইনপুট দিলে আউটপুটে কখনোই পুরো 100 ফেরত পাওয়া যাবে না। আচ্ছা, পরীক্ষার হলে ওই পানির ট্যাঙ্ক আর পাম্পের ম্যাথগুলো দেখলে বেশ ট্রিকি মনে হয়, তাই না? চলুন আমরা সবগুলো টপিক ভালো করে ডিটেলসে সাজিয়ে এই সমস্যাগুলোকে 4টা একদম সুশৃঙ্খল ধাপে ভেঙে ফেলি। প্রথমে আয়তন থেকে ভর বের করতে হবে, এরপর সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, পানির ভরকেন্দ্র ঠিক কতটুকু সরল সেটা নির্ধারণ করা, তারপর এমজিএইচ ফর্মুলা দিয়ে কাজের হিসাব, এবং সবশেষে সময় আর কর্মদক্ষতা দিয়ে ভাগ করে সোজা ক্ষমতা বের করে ফেলা। এই কাঠামোটা ফলো করলে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায়। পাম্পের হিসাবের ক্ষেত্রে একটা অদ্ভুত কিন্তু দারুণ ফ্যাক্ট আছে। একটা পানিপুণ্ড ট্যাঙ্কের ওপরের অর্ধেক খালি করতে যে কাজ করতে হয়, জানেন কি? নিচের অর্ধেক অংশ খালি করতে তার ঠিক 3 গুণ বেশি কাজ করতে হয়। হ্যাঁ, 3 গুণ। কিন্তু কেন? রিজনটা হচ্ছে ওই ভরকেন্দ্র। নিচের অংশের পানিকে ওপরের দিকের পানির চেয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে তারপর ওপরে উঠতে হয়। এটা আসলেই দারুণ একটা গাণিতিক বাস্তবতা। তাত্ত্বিকভাবে শক্তির নিত্যতা একদম পারফেক্ট হলেও আমাদের চারপাশে রিয়েল ওয়ার্ল্ড মেশিনগুলো কিন্তু সময়ের সাথে সাথে কর্মদক্ষতা হারায়। ঘর্ষণের কারণে শক্তির অপচয় অবধারিত। তো এই মৌলিক পদার্থবিজ্ঞানের বাস্তবতাকে মাথায় রেখে যদি একটু ভাবা যায় যে পৃথিবীতে শক্তি প্রতিনিয়ত ঘর্ষণে হারিয়ে যাচ্ছে, সেখানে ভবিষ্যতের শক্তির এই বিশাল চাহিদা মেটাতে আমাদের আগামী দিনের শহরগুলোর প্রযুক্তি আর ইঞ্জিনগুলোকে কিভাবে আরও স্মার্ট করে ডিজাইন করতে হবে। 1 জুলের এই যাত্রা আমাদের শুধু সমীকরণই শেখায় না, বরং আগামী দিনের ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়।